নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা এবং সমস্ত যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদেরকে আজকের আলোচনায় স্বাগত। কারণ আমরা আজকে আলোচনা করব এক অসাধারণ বিষয় নিয়ে, তা হচ্ছে ভারতের শিল্প ও সংস্কৃতি, এবং সেখানে আমরা দেখব ভারতের ৫,০০০ বছরের ইতিহাস, যেখানে গুহা থেকে থাকবে গোলকুন্ডা, মন্দির থেকে থাকবে মিনার, এবং স্বাধীনতা সংগ্রাম থেকে আধুনিক ভারত। এই যাত্রায় আমরা আজ দেখব মোট ২৮টি অবিস্মরণীয় স্থান। প্রতিটি স্থানের একটি গল্প রয়েছে এবং প্রতিটি স্থানের একটা ইতিহাস রয়েছে। এসএসসি পরীক্ষা হোক, ইউপিএসসি, ডব্লিউবিসিএস, যে কোনো সরকারি পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে আর্ট অ্যান্ড কালচার থেকে প্রতি বছর প্রশ্ন আসে। আর তোমরা যদি এই স্থানগুলোকে মুখস্থ না করে বুঝে পড়ো, তাহলে আমার মনে হয় প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা আপনা আপনি করতে পারবে। তো এই আলোচনাটাকে সুবিধার্থে আমরা কি করেছি, 4টি ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আলোচনা করছি প্রাচীন ও আধ্যাত্মিক ভারত নিয়ে, যেখানে মূলত আমরা পাথর কেটে তৈরি গুহা, বৌদ্ধ স্তূপ, প্রাচীন মন্দির আলোচনা করছি। তারপরে মধ্যযুগীয় এবং রাজকীয় স্থাপত্য, যেখানে মুঘলদের দুর্গ, মিনার ও রাজপুতদের বৈজ্ঞানিক ও রাজকীয় নিদর্শন নিয়ে আলোচনা করব। এবং তৃতীয় আলোচনা করব ঔপনিবেশিক যুগ ও স্বাধীনতার সংগ্রাম, যেখানে ব্রিটিশরা এসেছিল তো শাসন করতে ভারতে, কিন্তু রেখে গেছে কিছু স্থাপত্য, আর সেই শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছিল ভারত, আর সেই সংগ্রামের স্মৃতিচিহ্ন আমরা দেখব এখানে। তারপরে থাকবে আধুনিক ভারত, অর্থাৎ স্বাধীনতার পর কীভাবে ভারত নতুন পরিচয় গড়ে উঠেছে, তার শিক্ষায়, তার জ্ঞানে, তার সংস্কৃতির কেন্দ্র হিসেবে, এই সব কিছু আমরা দেখব। তবে শুরু করব প্রাচীন গুহা ও প্রস্তর ভাস্কর্য, অ্যানসিয়েন্ট কেভস, এবং আমরা কিছু কার্ভিংস নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা, ভাবো তো একবার, তখন ছিল না কোনো সিমেন্ট, কোনো ছিল না মেশিন, শুধু হাতুড়ি আর ছেনে দিয়ে পাহাড়ের গা কেটে তৈরি হয়েছিল অপূর্ব সব শিল্পকর্ম। আর এটাই হলো ভারতের সেই প্রাচীন গুহা সংস্কৃতি। প্রথমে আসবো ইলোরা গুহাকে নিয়ে। ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্রে অবস্থিত। এটি ইউনেস্কো হেরিটেজ সাইট হিসাবেও খ্যাত। এই একটি জায়গায় 3টি ধর্মের পাশাপাশি এখানে গুহা মন্দির রয়েছে, যেমন হিন্দুদের রয়েছে, বৌদ্ধদের রয়েছে এবং জৈনদের রয়েছে। তো মোট এখানে 34টি গুহা রয়েছে, 34 এখানে গুহা রয়েছে, এবং এই সবগুলো কিন্তু 6 থেকে 11th এই সেঞ্চুরির মধ্যেই এগুলো সব তৈরি হয়েছে। তো এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল কৈলাস মন্দির। কৈলাস মন্দির, এই কৈলাস মন্দির এটা ছিল এই যে 34টি কেবের মধ্যে কেব নাম্বার 14 নম্বর ছিল। এটি বিশ্বের সবচেয়ে বড় মনোলিথিক রক কাট টেম্পল। মানেটা কি? একটি মাত্র পাথর কেটে এই গোটা মন্দির তৈরি। ভাবো, একটা পাহাড়কে উপর থেকে কেটে কেটে নামানো হয়েছে এবং ভিতর থেকে মন্দির বের করা হয়েছে। তো এটি তৈরি করতে প্রায় 150 বছর লেগেছিল, তাই না? এরপরে চলে আসবো এলিফ্যান্টা কেভস। এটি মুম্বাইতে অবস্থিত। মুম্বাই উপকূলের একটি দ্বীপে অবস্থিত এই আমাদের এলিফ্যান্টা গুহা। পাথর কেটে তৈরি এই গুহাটি এবং বিশালাকার ভাস্কর্যের জন্য এটি বিশ্ববিখ্যাত। এরপরে রয়েছে দিলওয়ারা মন্দির, বিশ্ববিখ্যাত। এটি একটি জৈন মন্দির, দিলওয়ারা মন্দির। এই দিলওয়ারা মন্দির অত্যন্ত সূক্ষ্ম ও জটিল খোদাই এবং চমৎকার স্থাপত্যের জন্য পরিচিত। এবার আসি ভারতের সবচেয়ে বিখ্যাত মন্দিরগুলি নিয়ে। এই মন্দিরগুলো শুধু ধর্মীয় স্থান নয়, এগুলো হলো স্থাপত্য ও বিজ্ঞানের অপূর্ব নিদর্শন। সর্বপ্রথম আসবো অমৃতসর, পাঞ্জাবের স্বর্ণ মন্দির। এই স্বর্ণ মন্দিরের সরকারি নাম হচ্ছে হরমন্দির সাহিব। হরমন্দির সাহেব নামটা মাথায় রেখো, হরমন্দির সাহিব। অনেক সময় অপর নাম এরকম থাকতে পারে, তাই এই ক্ষেত্রে বলে দিলাম। সো মন্দিরের উপরের অংশ প্রায় 750 কেজি খাঁটি সোনা দিয়ে মোড়া। জাস্ট রিমেম্বার, 750 কেজি গোল্ড এখানে এটা দিয়ে মোড়া। কিন্তু এই সোনা 1980-র দশকে, কোন সময়ে? 1980-র দশকে মহারাজা রঞ্জিত সিং
নামগুলো আমি বলছি, মাথায় রাখবে। রঞ্জিত সিং এর উত্তরসূরিরা চাঁদা দিয়ে লাগিয়েছিল। শিখ ধর্মের এটি সবচেয়ে পবিত্র স্থান, চারদিকে জল, যাকে বলে অমৃত সরোবর। এই সরোবরটাকে বলা হচ্ছে অমৃত সরোবর, মাথায় রাখবে। এই সরোবরের নামেই শহরের নাম অমৃতসর। মন্দিরের 4টি দরজা আছে, চারদিক থেকে সবাই আসতে পারে। এটি শিখ ধর্মের সার্বজনীনতার প্রতীক। প্রতিদিন এখানে বিনামূল্যে প্রায় 1 লক্ষ মানুষকে খাওয়ানো হয়। পৃথিবীর সবচেয়ে বড় ফ্রি কিচেন এখানে। এরপরে চলে আসবো তাঞ্জাভুর, তামিলনাড়ুতে অবস্থিত। আমরা বৃহদীশ্বর মন্দির সেখানে চলে আসব, অর্থাৎ মীনাক্ষী মন্দিরের কথা বলছি, যেটি তামিলনাড়ুতে অবস্থিত। সো এই মাদুরাই তামিলনাড়ুতে এটি একটি প্রাচীন এবং বিখ্যাত হিন্দু মন্দির হিসাবে খ্যাত। এই মন্দিরের নাকি ছায়া কখনো মাটিতে পড়ে না। এটাও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে খ্যাত। এরপরে চলে আসবো আমাদের পরবর্তী খাজুরাহ মন্দির, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত। চন্দেলা রাজবংশ এটাকে তৈরি করে। 950 থেকে 1050 এই সময়ের মধ্যে এটি তৈরি। 950 থেকে 1050। মন্দিরের দেওয়ালে অত্যন্ত সূক্ষ্ম ও বৈচিত্র্যময় ভাস্কর্য রয়েছে। এখানে দেবদেবী, নর্তকী, যোদ্ধা এবং দৈনন্দিন জীবনের দৃশ্য খোদাই করা আছে। মূলত 85টি মন্দির ছিল, এখন মাত্র 25টি টিকে আছে। এরপরে চলে আসবো তামিলনাড়ু কন্যাকুমারী মন্দিরে। ভারতের একমাত্র জায়গা যেখানে 3টি সমুদ্র মেলে। মাথায় রাখবে, সেই 3টি সমুদ্রের নাম আমি বলে দিচ্ছি। এক হচ্ছে বঙ্গোপসাগর, আরব সাগর, নেক্সট হচ্ছে ভারত মহাসাগর। তো বঙ্গোপসাগর, আরব মহাসাগর এবং ভারত মহাসাগর, এই 3টির সঙ্গমস্থল এখানে আছে বিবেকানন্দ রক মেমোরিয়াল, সমুদ্রের বুকে পাথরের উপর স্থাপিত। স্বামী বিবেকানন্দ এই পাথরেই ধ্যান করেছিলেন এবং পরে শিকাগো বিশ্বধর্ম সম্মেলনে গিয়েছিলেন। এরপরে চলে আসবো পবিত্র তীর্থ ও ধর্মীয় স্থাপত্য। ভারত হলো বিশ্বের সবচেয়ে ধর্ম বৈচিত্র্যপূর্ণ দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান সব ধর্মের মানুষ হাজার বছর ধরে বাস করে এসেছে, তাই স্থাপত্য এখানে বৈচিত্র্যময়। প্রথমে আসবো জামা মসজিদ, যেটি দিল্লিতে অবস্থিত। মুঘল সম্রাট শাহজাহান এটি তৈরি করেছিলেন। 1656 সালে এই শিল্পকর্মের নিদর্শনটি কমপ্লিট হয়েছিল। একসাথে প্রায় 25,000 মানুষ নামাজ পড়তে পারে। এটি তৈরি করতে সময় লেগেছিল 6 ইয়ার্স, 6 বছর, এবং এটা তৈরি করতে লেগেছিল প্রায় 5,000 ওয়ার্কার্স, 5,000 কর্মচারী, এবং এটি তৈরি হয়েছিল লাল বেলে পাথর ও সাদা মার্বেল দিয়ে। 3টি বড় গম্বুজ ও 2টি মিনার, প্রতিটি মিনার ছিল 40 মিটার উঁচু। এরপরে কর্ণাটকের গোমতেশ্বর, শ্রাবণবেলাগোলা কর্ণাটকের একটা জায়গা, সেখানেই এটা অবস্থিত। জৈন তীর্থঙ্কর বাহুবলীর বিশাল মূর্তি, উচ্চতা প্রায় 18 মিটার, অর্থাৎ এটাকে বলা হয় 57 ফুট। 18 মিটার মানে হচ্ছে 57 ফুট। একটি মাত্র পাথর কেটে তৈরি। ঠিক এটাও হলো বিশ্বের সবচেয়ে বড় মনোলিথিক স্ট্যান্ডিং স্ট্যাচু। প্রতি 12 বছর অন্তর মহামস্তকাভিষেক এখানে উৎসব হয়। নামটা লিখে দিচ্ছি, মস্তকাভিষেক। এই উৎসবটা এখানে 12 ইয়ার অগত হয়, 12 বছর অন্তর। মূর্তির মাথায় এখানে দুধ, মধু, হলুদ ঢালা হয় এই বিশেষ উৎসবে।
এরপরে চলে আসবো সাঁচি। মধ্যপ্রদেশের এই সাঁচি সম্রাট অশোকের দ্বারা সৃষ্ট, খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে তৈরি। এটি ভারতের সবচেয়ে পুরনো পাথরের কাঠামোগুলিতে বা কাঠামোগুলোর মধ্যে এটি একটি। স্তূপের 4টি তোরণ আছে, প্রতিটিতে বুদ্ধের জীবন ও জাতক কাহিনীর দৃশ্য খোদাই করা রয়েছে। এটিও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে খ্যাত। নেক্সট চলে আসবো মধ্যযুগীয় বিস্ময় ও দুর্গগুলো নিয়ে। মধ্যযুগে ভারতে রাজত্ব করতে এসেছিলেন সুলতানি সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, রাজপুত রাজারা। তাদের শক্তি ও স্থাপত্য প্রীতি একসাথে দেখা যায় এই স্মৃতিসৌধগুলিতে। প্রথমে আসবো কুতুব মিনার। কুতুবউদ্দিন আইবক শুরু করেছিলেন 1193 খ্রিস্টাব্দে দিল্লিতে এই বিশেষ মিনারটি, এবং এই মিনারটির সমাপ্ত কাজ করেন ইলতুৎমিশ। এটির উচ্চতা 72.5 মিটার। ইটের তৈরি এটি বিশ্বের সবচেয়ে উঁচু মিনার। এখানে 5 তালা আছে, প্রতিটি তালায় আলাদা স্থাপত্য শৈলী, এবং এখানে 379টি স্টেয়ার আছে, সিঁড়ি আছে। যদিও এখন এর উপরে উঠতে দেওয়া হয় না নিরাপত্তার জন্যে। কুতুব মিনারের পাশে আছে লৌহ স্তম্ভ বা আয়রন পিলার। গুপ্ত যুগে তৈরি, প্রায় 4th ও 5ম শতকের দিকে। 1600 বছরের ও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে, অথচ এই লৌহ স্তম্ভ বা আয়রন পিলারটার একটুও মরচে পড়েনি। আধুনিক বিজ্ঞানীরা এখনও সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারেননি এই রহস্য, এই কুতুব মিনারের পাশে থাকা লৌহ স্তম্ভে। এবারে চলে আসবো আমরা পরবর্তী অংশ, লাল কেল্লাতে। মোগল সম্রাট শাহজাহান দিল্লিতে এই লাল কেল্লার তৈরি করেছিলেন 1638 থেকে 1648 এর সময়কালের মধ্যে। লাল কেল্লা লাল বেলে পাথর তৈরি, তাই নাম রেড ফোর্ট। এখানেই 15ই আগস্ট প্রতি বছর ভারতের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। 1947 সালের 15ই আগস্ট প্রথম এখানে জাতীয় পতাকা তুলেছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। এটিও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে খ্যাত। এবারে আসবো গোল গম্বুজ। কর্ণাটকের বিজাপুরে অবস্থিত। মোহাম্মদ আদিল শাহ এটির তৈরি করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1656 খ্রিস্টাব্দে। এটি বিশ্বের 2য় বৃহত্তম গম্বুজ, কারণ প্রথম হিসাবে রোমের প্যান্থিয়াম পরিচিত আছে। এই গম্বুজের ব্যাস 44 মিটার। এখানে আছে হুইসপারিং গ্যালারি, অর্থাৎ গম্বুজের এক পাশে ফিস ফিস করলে অন্য পাশে স্পষ্টভাবে শোনা যায়। এটা গম্বুজের বিশেষ অ্যাকস্টিক আর্কিটেকচারের কারণে, তাই মাথায় রেখো এইখানে রয়েছে হুইসপার গ্যালারি। ওকে, আর এখানে আয়রন গেট মাথায় রাখবে, যেটা দেখাচ্ছিল। এরপরে চলে আসবো বিজয় স্তম্ভ বা টাওয়ার ভিক্টোরি। রাজস্থানের চিত্তরগড়ে অবস্থিত। এটি তৈরি করেছিলেন রানা কুম্ভ 1448 খ্রিস্টাব্দে। মালওয়া সুলতানের বিরুদ্ধে জয়ের স্মরণে এটি তৈরি। এর উচ্চতা 37 মিটার। এখানে 9 তালা রয়েছে এবং এখানে 157টি সিঁড়ি রয়েছে। প্রতি তলায় হিন্দু দেবদেবীর ভাস্কর্য এখানে খোদিত রয়েছে। এটা রাজপুত শৌর্যের প্রতীক। এবারে চলে আসবো রাজকীয় বিজ্ঞান ও স্থাপত্য নিয়ে। ভারতের রাজারা শুধু যুদ্ধ করতেন তাই নয়, তারা বিজ্ঞানেরও পৃষ্ঠপোষক ছিলেন। আমরা তাই প্রথমে দেখব যন্তর মন্তর। যন্তর মন্তর মহারাজা জয় সিং দ্বিতীয়র দ্বারা দিল্লিতে তৈরি 1724 সালে। একটি অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি, মানে মহাকাশ পর্যবেক্ষণাগার, কিন্তু পুরো পাথর দিয়ে তৈরি। এখানে বিভিন্ন যন্ত্র আছে যেগুলো দিয়ে সূর্যের অবস্থান, সময়,
গ্রহ নক্ষত্রের গতিবিধি মাপা হয় কোনো টেলিস্কোপ ছাড়াই। সম্রাট যন্ত্র এখানে 27 মিটার উঁচু রয়েছে, এটা দিয়ে মাত্র 2 সেকেন্ডে, এই যন্ত্রটার নাম সম্রাট যন্ত্র বললাম এক্ষুনি, 27 মিটার উঁচু, এটা দিয়ে মাত্র 2 সেকেন্ডের নির্ভুলতায় সময় মাপা যেত। জয় সিং মোট 5টি যন্তর মন্তর তৈরি করেছিলেন, দিল্লিতে, জয়পুরে, বারাণসীতে, উজ্জয়িনীতে এবং মথুরায়। যন্তর মন্তর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মধ্যে পড়ে। এরপর আসবো হাওয়া মহল। রাজস্থানের জয়পুরে অবস্থিত এই হাওয়া মহল মহারাজা সোয়াই প্রতাপ সিং 1799 সালে এই 5 তলা ভবন তৈরি করেছিল। এই 5 তলা ভবনে 953টি ছোট জানালা রয়েছে। এই জানালাগুলো এমনভাবে তৈরি যে বাইরের বাতাস ভিতরে ঢুকলে সবসময় ঠান্ডা থাকে, অর্থাৎ ন্যাচারাল এয়ার কন্ডিশনিং। রাজপুত মহিলারা যারা পর্দা পরতেন তখনকার সময় এই জানালা দিয়ে রাজপথের মিছিল উৎসব দেখতে পারতেন, কিন্তু বাইরে থেকে কেউ তাদের দেখতে পেত না। এই মহলটি গোলাপি বেলে পাথরে তৈরি, তাই জন্য জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি। সামনে থেকে দেখলে মনে হয় একটা মৌচাকের মতো, কিন্তু পেছন থেকে দেখলে বোঝা যায় এটা মাত্র 3 ফুট গভীর, পুরো মুখোশ, ফ্রন্ট ফ্যাকেজ নো ব্যাক ডেপথ। এবারে চলে আসবো ঔপনিবেশিক আমলের স্মৃতিসৌধ নিয়ে। ব্রিটিশরা ভারতে এসেছিল ব্যবসা করতে, কিন্তু থেকে গেল 200 বছর। তারা চলে গেছে কিন্তু রেখে গেছে কিছু স্থাপত্য। এই স্থানগুলো দেখলে ঔপনিবেশিক ইতিহাসের দুটো দিক বোঝা যায়, তো সেগুলো আমরা দেখব। প্রথমে আসবো গেটওয়ে অফ ইন্ডিয়া। 1911 সালে 1911 এই সালে ব্রিটিশ রাজা পঞ্চম বা 5th জর্জ ও রানী মেরির ভারতে আগমন উপলক্ষে এটি তৈরি হয়। এটির নির্মাণ কাজ সম্পন্ন হয় 1924-এ। ইন্দো সার্কসেনিক মানে ভারতীয় ও ইসলামিক স্থাপত্যের মিশ্রণ। 1947 সালের 28শে ফেব্রুয়ারি ব্রিটিশ সেনার শেষ দল এই গেটওয়ে দিয়েই ভারত ছেড়ে চলে যায়। যে দরজা দিয়ে তারা ঢুকেছিল সেই দরজা দিয়েই বেরিয়ে গেল আরব সাগরের ধারে। আর এই পাশে বিখ্যাত তাজমহল প্যালেস হোটেল রয়েছে। এরপরে চলে আসবো আমাদের পরবর্তী অংশ, ভিক্টোরিয়া মেমোরিয়াল। কলকাতায় লর্ড কার্জনের উদ্যোগে 1906 থেকে 1921 সালে এই সময় পর্যায়ে এটি নির্মিত। রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর 1901 তার স্মৃতিতেই এই তৈরি। পুরো কারুকার্যটি সাদা মার্বেল, ব্রিটিশ ও মোঘল স্থাপত্যের এটি মিশ্রণ। এখন এটি একটি মিউজিয়াম। ভেতরে আছে ভারতীয় ইতিহাস, ব্রিটিশ শাসন, রাজকীয় পোশাক, অস্ত্র, চিত্রকলার এক বিশাল সংগ্রহ। কলকাতার ময়দানের ধারে এটি অবস্থিত। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ এখন বেড়াতে আসে। এরপরে চলে আসবো স্বাধীনতার সংগ্রাম ও আত্মত্যাগ। এবার আসি সেই স্থানগুলোতে যেখানে ভারতের স্বাধীনতার মানুষের যে স্বপ্নটা ছিল সেখানে জন্ম নিয়েছিল, যেখানে শত শত মানুষ তাদের প্রাণ বলিদান করেছে। সর্বপ্রথম আসবো জালিয়ানওয়ালাবাগ, পাঞ্জাবের অমৃতসরে। দিনটা হচ্ছে 13ই এপ্রিল 1919। 13ই এপ্রিল 1919 বৈশাখী উৎসব উপলক্ষে নিরস্ত্র জনতা এখানে জড়ো হয়েছিল। ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার কোনো সতর্কতা ছাড়াই চালালেন তাদের উপরে গুলিবর্ষণ। সরকারি হিসাবে মৃতের সংখ্যা ছিল 379, কিন্তু বেসরকারি হিসেবে 1000-এরও বেশি। একমাত্র বের হওয়ার কোনো পথই ছিল না, রাদার অনেকে কুয়োয় ঝাঁপ দিয়েছিলেন। আজও সেই কুয়া, সেই দেওয়ালে গুলির দাগ সব সংরক্ষিত। রবীন্দ্রনাথ ঠাকুর এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশদের দেওয়া নাইটহুড উপাধি ফিরিয়ে দিয়েছিলেন। এরপরে চলে আসবো সবরমতী আশ্রম, গুজরাটের
আমেদাবাদে। 1917 থেকে 1930 এই সময়কালের মধ্যে এটি ছিল গান্ধীজির কর্মকেন্দ্র। এখান থেকেই 1930 সালেই 12ই মার্চ গান্ধীজি ডান্ডি মার্চ বা সল্ট মার্চ শুরু করেন। 368 কিলোমিটার হেঁটে সমুদ্র থেকে নিজে লবণ তৈরি করে ব্রিটিশ লবণ কর আইন ভেঙেছিলেন। এই আশ্রমে গান্ধীজির ব্যবহারের চরকা, চশমা, চটি আজও সংরক্ষিত। এবার আসবো ক্রান্তি ময়দান। মুম্বাইতে এটি অবস্থিত। এটি গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান নামেও পরিচিত ছিল। 8 আগস্ট ইন 1942 সালে এখানেই মহাত্মা গান্ধী ঐতিহাসিক আন্দোলন কুইট ইন্ডিয়া বা ভারত ছাড়ো আন্দোলনে ডাক দিয়েছিলেন। সে বিখ্যাত ভাষণ এখানেই তিনি দিয়েছিলেন, ডু অর ডাই, করেঙ্গে ইয়া মারেঙ্গে। এরপর চলে আসবো মহাত্মা গান্ধীর পথচিহ্ন। গান্ধীজিকে বুঝতে হলে তার সাথে সম্পর্কিত স্থানগুলো জানতে হবে। প্রথমে আসবো গান্ধী সদন। আগের নাম ছিল বিড়লা হাউস। এখানেই গান্ধীজি দিল্লিতে গেলে থাকতেন। 30 জানুয়ারি 1948 সাল সন্ধ্যার প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীজি এখানে গুলিবদ্ধ হন। হত্যাকারীর নাম নাথুরাম গডসে। মাথায় রেখো, নাথুরাম গডসে, নাথুরাম গডসে। আজ এটি একটি মিউজিয়াম। সেই জায়গায় যেখানে গান্ধীজি পড়ে গিয়েছিলেন একটি সাদা মার্বেলের স্মারকও সেখানে আছে। এরপরে চলে আসবো রাজঘাট। দিল্লিতে এটি অবস্থিত। এটি গান্ধীজির সমাধিস্থল। যমুনা নদীর তীরে কালো মার্বেলের সমাধিবিধি। সারাদিন এখানে আগুন জ্বলে। তার শেষ কথা ছিল হে রাম, হে রাম। এটা ছিল তার শেষ কথা, মাথায় রাখো। প্রতিটি রাষ্ট্রপ্রধান যখন ভারতে আসেন এখানে তারা আসেন এবং সবাই শ্রদ্ধা জ্ঞাপন করেন। ওবামা থেকে ক্লিন্টন, পুতিন সবাই এখানে এসেছিলেন। এরপর চলে আসবো মহান নেতাদের সমাধিস্থল। দিল্লির যমুনা নদীর তীরে একটি বিশেষ এলাকা আছে যেখানে আধুনিক ভারতের মহান নেতাদের সমাধি। যেমন চলে আসবো শান্তিবন। জওহরলাল নেহেরুর সমাধি এটি। নেহেরু শিশুদের খুব ভালোবাসতেন, তাই শিশুরা তাকে ডাকত চাচাজি বলে। তার জন্মদিন 14ই নভেম্বর ভারতে চিলড্রেন্স ডে হিসাবে খ্যাত হয়ে থাকে। নেক্সট, বিজয়ঘাট। লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি। 1965 সালের পাক ভারত যুদ্ধে তিনি দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। তার বিখ্যাত স্লোগান ছিল জয় জওয়ান জয় কিষান। এরপরে চলে আসবো শক্তিস্থল। শক্তিস্থল ইন্দিরা গান্ধীর সমাধি, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। 31 অক্টোবর 1984 সালের নিজের দেহরক্ষীদের হাতে তিনি নিহত হয়েছিলেন। এরপরে আসবো বীরভূমি, রাজীব গান্ধীর সমাধিস্থল। 1991 সালে তামিলনাড়ুতে একটা বোমা হামলায় তিনি নিহত হয়েছিলেন। এই সমাধিগুলোর নাম মিলিয়ে পড়তে গিয়ে গুলিয়ে যাওয়াটা অনেকটাই হয়ে থাকে, তাই সহজ উপায় নামের অর্থ দিয়ে তোমরা মনে রাখবে। শান্তিবন হচ্ছে নেহেরুর শান্তিপ্রিয় স্বভাবের সাথে যুক্ত, আর বীরভূমি রাজীব গান্ধীর বীর মৃত্যু। এরকমভাবে তোমরা ট্রিক করে নিতে পারো, তোমাদের হয়তো সুবিধা হতে পারে। এরপরে চলে আসবো জ্ঞান ও শিক্ষার পীঠস্থান হিসাবে। আমরা আসবো এবারে সেই জায়গাগুলিতে যেখানে মানুষের মন আলোকিত হয়েছে। প্রথমে আসবো সারনাথ। সারনাথ বারাণসীর কাছে উত্তরপ্রদেশে এটি অবস্থিত। এখানেই গৌতম বুদ্ধ বোধি লাভের পর প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। এই ঘটনাকে বলে ধর্মচক্র প্রবর্তন। এখানে আছে ধমেক স্তূপ। এটি অশোকের আমলে তৈরি। ভারতের জাতীয় প্রতীক অশোক সিংহ শীর্ষস্তম্ভ এখান থেকেই নেওয়া। মূল স্তম্ভটি সারনাথ মিউজিয়ামে সংরক্ষিত আছে। এরপরে আসবো শান্তিনিকেতন।
পশ্চিমবঙ্গের বীরভূমে, যেটা বাঙালি হিসেবে আমাদের কাছে গর্বের বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন। আগে তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে আশ্রম তৈরি করেন। পরে রবীন্দ্রনাথ গড়ে তোলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এখানে ক্লাস হতো খোলা আকাশের নিচে, গাছের তলায়। গতানুগতিক 4 দেওয়ালের শ্রেণীকক্ষকে বর্জন করা হয়েছিল। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন প্রকৃতির কাছে শেখাই সবচেয়ে বড় শিক্ষা। 2023 সালে শান্তিনিকেতন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে খ্যাতি লাভ করে। এবারে আমরা চেষ্টা করেছি এক নজরে তোমাদের কাছে তথ্যগুলোকে তুলে দেওয়া, যাতে করে তোমরা সহজ করে এগুলোকে মনে রাখতে পারো। আশা করি এই তথ্যগুলো তোমাদের খুবই খুবই হেল্পফুল হবে। তাই অবশেষে বলতেই হয়, ভারতের এই স্থপতিগুলো কোনো পাঠ্য বিষয়ের তথ্য নয়, এগুলো হলো জীবন্ত ইতিহাস। আজও ইলোরায় মানুষ প্রার্থনা করতে চায়, আজও সবরমতীতে গান্ধীর স্মৃতিতে মানুষের চোখ ভেজে, আজও শান্তিনিকেতনে পৌষ মেলায় লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়। তো আজ এই পর্যন্ত। আমরা আসবো আবার কোনো এক ক্লাসে এমসিকিউজ নিয়ে, এগুলো বিষয় নিয়ে।